আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমার প্রতি অনুভূতি গল্পে 27 এবং 28 নম্বর পার্ট। আর কালকে আমি বলছিলাম যে গল্পটা শেষ করে দিব, কিন্তু তোমরা সবাই কমেন্ট করছো যে গল্পটা শেষ করেন না। তো আপনাদের জন্য গল্পটা শেষ করতেছি না, গল্পটা কন্টিনিউ থাকবে। তো চলুন বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। মাইশা আপু বলল, আব্বু অনেক মনে হয় ভয় পাচ্ছে, তবে আমি এটুকু বলতে পারি অনেক অনেক ভালো ছেলে, আর অনেকের পরিবারও। আমি বললাম, না আপু তুমি ভুল বুঝছো, আমি আর আশা শুধুই ফ্রেন্ড। মাইশা আপু বলল, তাহলে আব্বুকে কি বোঝানোর জন্য তোমাকে ডেকেছে আশা? আমি বললাম, আশার সাথে রিমির মামাতো ভাই হৃদয়ের রিলেশন। হৃদয় জাপান থাকে, অনেক বড় চাকরি করে। আমার কথা শুনে আঙ্কেল আর রেগে যাওয়ার লোকগুলো মুহূর্তেই শীতল হয়ে আসলো। আঙ্কেল বলল, ও আচ্ছা, তাহলে ছেলেটাকে বলো অভিভাবক নিয়ে আমাদের বাসায় আসতে। আমি বললাম, ছেলেটার আব্বু আম্মু কেউ বেঁচে নেই, রিমির আব্বু আম্মুই ছেলেটার অভিভাবক। আঙ্কেল বলল, ও আচ্ছা ঠিক আছে, ছেলেটাকে দেশে আসতে দাও, তারপর আমাদের বাসায় আসতে বলো। আমি বললাম, আশা বললাম না আঙ্কেল রাজি হয়ে যাবে, শুধুই ভয় পাচ্ছিলি। আশা আস্তে আস্তে বলল, কখন বলছিলি? তুই তো ভয়ে আসতেই চাসনি। আমি বললাম, আসলাম তো। বিদায় নিয়ে বাসায় এসে রিমিকে খবরটা দিলাম। রিমি অনেক খুশি, হৃদয় ভাইয়া কাল আসবে, মনে হয় বিয়ে হয়ে যাবে। পরের দিন সকালে হৃদয় ভাইয়া চলে আসলো। আঙ্কেল আন্টি পুরাই সারপ্রাইজড, না বলে চলে এসেছে। হৃদয় ভাইয়াকে প্রশ্ন করা হলো কেন, না জানিয়ে আসলো সে। হৃদয় ভাইয়া সরাসরি বলল বিয়ে করতে এসেছে। আঙ্কেল আন্টি খুশি, কিন্তু মেয়েকে যখন জানতে পারলো আশা, তখন তো আরো বেশি খুশি হয়ে গেল। আমি কিছু না করেই আশা হৃদয় ভাইয়ার কাছ থেকে অনেক ধন্যবাদ পাচ্ছি। দুই পক্ষের সিদ্ধান্তে আশা হৃদয় ভাইয়ার বিয়ে ঠিক হয়ে গেল। একমাত্র মেয়ের বিয়ে ধুমধাম করেই হবে, কিন্তু আমরা কোন পক্ষের বুঝে উঠতে পারছি না। একই কাছাকাছি বিয়ে বাড়ি, দুই বাড়িতেই আছি, তবে আশার বাড়িতে একটু বেশি থাকা লাগছে। রিমি তার নিজের বাসায়, আত্মীয় স্বজন দুই বাড়িতে এসে ভিড় করেছে। সন্ধ্যায় আশাকে হলুদ দেওয়ার জন্য বরপক্ষ হতে কোনো পক্ষে বাড়ি যাচ্ছি। আশাদের বাড়ি এসে দেখি সুমি আপুর সাথে দুলাভাই চেয়ারে বসে আছে। দুলাভাই আমার সামনাসামনি। মুহূর্তের মধ্যেই জানো দুলাভাইয়ের হাসি মাখা মুখটা চুপসে গেছে। আমি দুলাভাইয়ের সামনে গিয়ে মুখে হাসি নিয়ে বললাম, কেমন আছেন দুলাভাই? দুলাভাই আমার কথার কোনো উত্তর না দিয়ে মাথা নিচু করে কান্না করতে শুরু করে দিল। দুলাভাইয়ের এমন ব্যবহারে আমি হতভম্ব প্রায়। দুলাভাই কাঁদছে কেন? আমি হাসি মাখা মুখ নিয়ে বলছি, কাঁদছেন কেন দুলাভাই? আমাকে তো অপবাদ দিয়ে বাসা থেকে বের করিয়ে দিলেন, সুখে আছেন তো? দুলাভাই বলল, অনেক, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও। দুলাভাইয়ের কথা শুনে আপু তো প্রায় অবাক হয়ে তাকিয়ে আছে। আমি বললাম, কি ভুল করেছেন আপনি? আপনি আর মিথিলা মিলে আমার জীবন থেকে বাবা মায়ের আদর কেড়ে নিয়েছেন, এগুলো কি ভুল বলবেন? আমার চোখ দিয়েও পানি চলে আসলো। দুলাভাই বলল, অনেক, তোমার সাথে আমার কথা আছে। সুমি, আমাকে একটু নীরব জায়গায় নিয়ে যাও তো। দুলাভাইয়ের সাথে নীরব জায়গায় আসলাম, শুনতে চাই দুলাভাই কি বলতে চাই। দুলাভাই বলল, অনেক, তোমার বাসা থেকে বের হতে মিথিলার কোনো হাত ছিল না। মিথিলা তোমাকে অনেক ভালোবাসতো, কিন্তু আমার কথাই মিথিলা সব করতে বাধ্য হয়েছে। দুলাভাই কথাগুলো বলছিল আর কান্না করছিল। আমি বললাম, কি বলছেন আপনি? মিথিলা বাধ্য হয়েছে মানে? মিথিলাকে নিয়ে কত ভুল ধারণা করেছিলাম। দুলাভাই বলল, আমি মিথিলাকে প্রথমে প্রেমের অফার দিই, তারপর আমার সাথে শারীরিক সম্পর্ক জড়ানোর জন্য নানাভাবে ভয় দেখাই। এক পর্যায়ে মিথিলার বোনকে মেরে ফেলার হুমকিও দিই। সেই ভয়ে মিথিলা শুধু একবারের জন্য রাজি হয়ে যায়, নিজের বোনকে বাঁচাতে আর সংসার রক্ষা করতে। দুলাভাই কত নিম্নমানের ছিল। আপু পাশ থেকে এই কথা শুনে আটকে ওঠে আর চোখ বেয়ে পানি পড়তে থাকে। দুলাভাই বলল, যখন আমার আর মিথিলাকে তুমি দেখে ফেলো, আমিও মিথিলা অনেক ভয় পেয়ে যাই। তারপর মিথিলাকে এই অভিনয় করতে বলি। মিথিলা ভয়ে এইসব কিছু করেছে। পরে যখন তুমি বাসা থেকে চলে গিয়ে ভিডিও দেখাও, আমি ভয় পেয়ে মিথিলাকে নানাভাবে ভয় দেখাতে শুরু করি, যেন মিথিলা এই সত্যটা কারো কাছে না বলে। আমি বললাম, আপনি এত নিচে নামতে পারলেন? আপনার জন্য আমার প্রথম ভালোবাসা মিথিলাকে হারিয়েছি। যাকে ভালোবেসেছিলাম তাকে ঘৃণা করেছি। সাজানো সংসারটা অন্ধকার নেমে এসেছে। আমার মা দিনরাত কেঁদেছে। আমি এই বয়সে বাসা ছাড়া হয়েছি, কিন্তু আজ কেন এইসব বলছেন? আমার চোখ দিয়ে পানি পড়ছিল। দুলাভাই বলল, আজ আমি বুঝতে পারছি পাপ বাপকেও ছাড়ে না। সেদিন একটা অ্যাক্সিডেন্টে আমার পা চলে যায়। শুধু আল্লাহর কাছে বলেছিলাম আমাকে যেন সত্যিটা বলা পর্যন্ত বাঁচিয়ে রাখে। আমি বললাম, আমার আব্বা আম্মু পরিবারের সামনে বলতে পারবেন কথাগুলো? দুলাভাই বলল, তুমি ওই পরিবারের জন্য অনেক ত্যাগ করলা। চাইলে তুমি সবকিছু দেখিয়ে দিতে পারতা, তুমি তা করো নাই। আর আমি তোমার মতো ছেলেকে আমার পাপের শাস্তি দিয়েছি। আমি চাই তোমার পরিবারকে সবকিছু বলে যেন আমার মরণ হয়। আমি বললাম, আচ্ছা তাহলে বিয়েটা শেষ হোক, আপনি আব্বা আম্মু পরিবারের সবার সামনে সত্যটা বলবেন। দুলাভাই বলল, ঠিক আছে। সুমি আপু কান্না করছিল আর বলছিল, আমার জীবন সংসার বাঁচানোর জন্য তোরা দুজন এত বড় ত্যাগ করলি,
ভাই জানিস, আসার থেকে যখন তোর সাথে হয়ে যাওয়া কাহিনীটা জানতে পারি, একবারও ভালোভাবে মিথিলার সাথে কথা বলি নাই। বিয়েতেও মিথিলার সামনে যাই নাই, মিথিলাকে শুধু কাঁদতে দেখেছি। কিন্তু আমরা কেউ জানতাম না আসল সত্যটা কি। আপুকে বলেছিলাম, আপু কান্না করো না, সব ঠিক হয়ে যাবে, যার পাপের শাস্তি সে পাবে। মাঝখান থেকে পরিবারের বন্ধনটা নষ্ট হয়ে গেল। আমরা না হয় আবার সেই বন্ধনটা জোড়া দিয়ে দিব। আপু আমাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্না করে। রিমি বলল, এই অনেক, এখানে কি করছো, হলুদ দিবা না? আমি বললাম, আপু আসি, পরে কথা হবে। আপু মাথা নেড়ে সায় দিল। আমি আশাকে হলুদ দিচ্ছিলাম আর বলছিলাম, আশা তোর আনন্দের দিনে আমিও আজ খুশির খবর পেলাম। আশা বলল, কি খুশির খবর, রিমির বাচ্চা হবে নাকি? আমি বললাম, আরে না, দুলাভাই সব স্বীকার করেছে, বাকি কথা ফ্রি হলে ফোন দিস, বলবো। আমি কথাগুলো বলছিলাম আর হলুদ লাগানোর কাজ সেরে নিয়েছি। আশা বলল, আচ্ছা। আশার আনন্দ যেন আরো বেড়ে গিয়েছে। আমরা সবাই বাসায় এসে হৃদয় ভাইয়াকে হলুদ লাগিয়ে বসে রইলাম, কিন্তু বসে থাকতে দিচ্ছে কই, ডিজে চলছে। হৃদয় ভাইয়ার ফ্রেন্ড, আমাদের ফ্রেন্ড, সবগুলো একসাথে। কিন্তু আমার মনে লাফালাফি করার মতো আনন্দ নেই। সুযোগ বুঝে কেটে পড়ি আর ভাবতে থাকি, মিথিলা তো আমাকে ভালোবাসতো, শুধু আপুকে বাঁচাতে এত কিছু করতে হলো। মিথিলা হয়তো সেদিন কলেজে সবকিছু বলতে চাইছিল, কিন্তু আমি কিছুই বলতে দিই নাই। মিথিলার মনে কি চলছিল আমি জানি না, তবে আমার সাথে যেহেতু এত কিছু চলেছে, মিথিলার সাথে কিছু কম চলেনি। হয়তো গল্পে প্রকাশ পায়নি মিথিলার কষ্ট, ত্যাগ আর ভালোবাসা। রিমি বলল, কি ব্যাপার অনেক, একা বসে আছো কেন? রিমিকে দেখেই জড়িয়ে ধরে সবকিছু বললাম। রিমিও অপরাধ বোধ মনে করছে, না জেনে কত খারাপ কথা বলেছিল রিমি মিথিলাকে। আমিও কিন্তু কিছু কম বলিনি, তাই বলেছিলাম কোনো কিছু সত্যটা না জেনে মন্তব্য করবেন না। প্রতিটি মানুষের লুকিয়ে থাকা কিছু সত্য থাকে। কেউ সাধু বেশে খারাপ কাজ করে বেড়ায়, আর কেউ সাধুর পাপে নিজে শাস্তি পায়। রিমিও অনেক খুশি, এবার তাহলে আমার বাসায় যাওয়া হচ্ছে। আশা রাত 1টার পর ফোন দিয়েছিল, সবকিছু বলেছি। কাল আশার হৃদয় ভাইয়ার বিয়ে, বিয়ে পর্যন্ত না হয় এটুকু কষ্ট করে থেকে যাই। তারপর আব্বুকে জড়িয়ে ধরে বলবো, খুব ভালোবাসি আব্বু, তোমার ছেলে এমন কাজ করতে পারে না। আমি জানি যার প্রতি ভালোবাসা বেশি থাকে তার দেওয়া কষ্টগুলো অনেক বেশি হয়। রিমির সাথে রোমান্স হয় ঠিকই, কিন্তু আমি মুখে বলতে পারি না, কারণ আমি একটু লাজুক। খুব সকালে ঘুম থেকে উঠি, বিয়ের অনেক কাজ। রিমি আশাদের বাসায় চলে গেছে সকালেই। বেস্ট ফ্রেন্ড আশা আর রিমি, রিমির পাশে যেমন আশা ছিল ঠিক রিমিকেও থাকতে হবে। বিয়েটা অনেক ধুমধামে এগিয়ে যাচ্ছে, দুই পরিবার অনেক খুশি। বর নিয়ে যাত্রা শুরু করলাম। বিয়েটা খুব ভালোভাবে আনন্দের সাথে কেটে যায়। রাতে আশা মানে হৃদয় ভাইয়ার বউকে নিয়ে বাসায় চলে আসি। বাসর ঘর সাজানো হয়েছে, কিন্তু আশাকে কোনো কিছুই দেওয়ার কথা মাথায় আসেনি। আমি রিমির কাছে গিয়ে বললাম, রিমি আশাকে কি দিয়েছ? রিমি বলল, কেন, তুমি কিছু দেও নাই? আমি বললাম, মনে ছিল না, রাত তো অনেক হয়েছে। রিমি বলল, এক কাজ করো, আমাদের বিয়ের গিফটগুলো দিয়ে দাও। আমি বললাম, পাগল হইছ, রাখো, আমি এখনই যাচ্ছি। রিমির কাছ থেকে বিদায় নিয়ে অনেকগুলো একসাথে গিফট প্যাকেট করে নিয়ে আসি। আমাদের বিয়েতে পাওয়া কোনো কিছুই ছিল না, রুচিশীল জিনিসপত্র, কিন্তু আমি বলবো না। বাসায় এসে দেখি আশা রুমে বসে আছে, হৃদয় ভাইয়ার ফ্রেন্ডের সাথে আড্ডা দিচ্ছে। আমরা সেই সুযোগে গিফট দিয়ে আসি। আশা বলেছিল, এত লেট করে কেন, স্পেশাল কিছু দেরিতেই পাওয়া যায়। জানতে চাইলো ফাহিম আর রাহুলের মতো কিছু কিনা, তাহলে এগুলো আর খুলবে না। রাহুল আর ফাহিমের গিফট নাকি খাটের নিচে রেখে দিছে। ভালো হোক আর খারাপ, অবশেষে হৃদয় ভাইয়া আসার পর আমরা চলে যাই। সুখের হোক তাদের জীবনের পথ চলা, সেই দোয়া করে। পরের দিন সকালে আশা হৃদয় ভাইয়ার জন্য নাস্তার টেবিলে অপেক্ষা করছি। আমাদের সময় যেমন হয়েছিল। আশাকে পেয়ে আঙ্কেল আন্টি অনেক খুশি। আশা কেমন মেয়ে ওরা তো জানেই। আপু ফোন করে বলল, কাল নাকি বাসায় যাবে, আমাকেও আসতে বলল। অনেক স্বপ্ন জমে চোখে, মিথিলাকে দেখতে যাব। মিথিলার কোনো ভুল ছিল না, সবকিছু দুলাভাই বলেছে। সব বলবো মিথিলাকে। মিথিলার চোখগুলো কি আমাকে দেখে ছলছল করে উঠবে? মিথিলা আমাকে দেখে কি অবাক হবে? হবে হয়তো। আঙ্কেল আন্টিকে বিষয়টা জানালাম। আব্বু আম্মু বলতে বলেছিল, কিন্তু আমার লজ্জাটা একটু বেশি তো, তাই বলতে পারি না। রাতে বসে সবাই আড্ডা দিচ্ছি। আড্ডায় বাড়িটা মেতে উঠেছে। আশা, হৃদয় ভাইয়া, রিমি আর আমি। নানা রকমের কথা আর আড্ডাতে অনেক রাত করে ফেলেছি। রাতে ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। রিমি আমার কাঁধে হাত রেখে বলল, অনেক, কাল যদি সবকিছু ঠিকঠাক হয়ে যায়, তোমার আব্বু আম্মু আমাকে মেনে নিবে তো? রিমির কথায় যুক্তি আছে, কিন্তু আমার মনে হয় মেনে নিবে। রিমির পরিবার আমাকে অনেক সাহায্য করেছে। প্রথম থেকে রিমি আমাকে সাপোর্ট দিয়েছে। এইসব জানার পর হয়তো রিমিকে খুব ভালোভাবেই মেনে নিবে। আশা এসে বলল, কেন নিবে না? তুমি কোন দিক দিয়ে কম আছো নাকি? দেখবে সব ঠিক হয়ে যাবে। রিমি বলল, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। কাল সবকিছু ঠিকঠাক হলে আমার কথা বলবা কিন্তু। আমি বললাম, বলবো, চিন্তা করো না, এখন ঘুমাও প্লিজ। রিমি বলল, আচ্ছা। রিমি আমাকে জড়িয়ে ধরল।
মনে মনে ভাবলাম আলহামদুলিল্লাহ, এই শীতটা আর বউ ছাড়া থাকতে হবে না। তারপর আর কি, রোমাঞ্চের জগতে যা যা হয় তোমরা তো জানোই, আর যারা যারা জানো না বিয়ে করো অবশ্যই জানতে পারবা। সকালে উঠে ফ্রেশে রুমে এসে মোবাইলে দেখি সুমি আপুর অনেকগুলো ফোন। হয়তো আপু বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমি কল ব্যাক করলাম, হ্যালো আপু বলো। অনিক তুই কই? তোর দুলাভাই তো উপর থেকে নামার সময় সিঁড়ি থেকে পড়ে যায়, মাথা দিয়ে প্রচন্ড বেগে রক্ত বেরোচ্ছিল, হাসপাতালে নিয়ে এসেছি। সুমি আপু কান্না করছে মনে হচ্ছে। আমি বললাম আমি আসছি। তাড়াতাড়ি করে হাসপাতালে ছুটলাম। যখনই বাসায় ফিরে যাওয়ার কোনো সুযোগ থাকে তখনই বিপদ চলে আসে। হাসপাতালে যাওয়ার পরই শুনতে পাই দুলাভাই আর নেই। সবাই কান্না করছে, সুমি আপু নিজেও। জানি না লোক দেখানো কিনা। এখন আমি ভাবছি এই সত্যিটা জেনেও কি বাসায় ফিরতে পারলাম না। সুমি আপুকে জিজ্ঞেস করলাম কিভাবে এমন হলো। সুমি আপু আমাকে বলল বাসা থেকে বের হওয়ার সময় সিঁড়ি থেকে পড়ে মাথা ফাটিয়ে ফেলে, কিন্তু কিভাবে পড়লো সুমি আপু বলতে পারছে না। কান্না মুখর একটা সময়। যতই খারাপ মানুষ হোক, মনের মধ্যে মানুষটির জন্য কিছুটা কষ্ট তো থেকেই যায়। মাইশা আপু একটু বেশি কান্না করছে। একমাত্র ভাই ছিল, আজ তা হারিয়ে ফেললো। আমাদের বাসা থেকে আব্বু আম্মু ভাইয়া ভাবি শুনেছি মিথিলা দুলাভাইকে দেখতে আসছে, কিন্তু এখানে কি আমার থাকা মানায়? আর আমি তো যেতেও পারবো না। মাইশা আপু ভাববে এমন বিপদের দিনেও আমি চলে গেছি। তবে আমার মনে একটাই কষ্ট, এত কিছু জেনেও কি আমি বাসায় যেতে পারবো না? আব্বু ভাইয়াদের সামনে যেতে পারবো না? কে জানতো এরকম একটা দুর্ঘটনা ঘটে যাবে। তখন যদি আগের মতো রেকর্ড করে রাখতাম তাহলে তো আব্বু ভাইয়াকে সব দেখানো যেত, আর আমি বাড়িতে ফিরতে পারতাম। পরিবারের সবাই চলে এসেছে, সাথে মিথিলাও। মিথিলা আগের মতো নেই, মনে হচ্ছে শুকিয়ে গেছে। মনে অনেক কষ্ট নিয়ে বেঁচে আছে, কিন্তু বলার মানুষ পাচ্ছে না। আমার দিকে মিথিলার চোখ পড়তেই অবাক হয়ে তাকিয়ে আছে। হয়তো ভাবছে এত কিছুর পর অনেক এখানে কি করছে, এত ভালো মানুষ হতে বলেছে কে, কিন্তু কথা বলার সাহস নেই। আমি মিথিলাকে ইশারায় ডাকলাম। মিথিলাও আমার সাথে কথা বলার জন্য এগিয়ে আসছিল। হঠাৎই আব্বু আমাকে দেখে ফেলে। আব্বু বলল, এই তুই এখানে কেন? এখান থেকে চলে যা বলছি। আব্বুর এমন ব্যবহারে আশেপাশের লোকজন হাঁ করে তাকিয়ে আছে। মিথিলাও এক পা দুপা করে পিছিয়ে যাচ্ছে। আমি কাপা গলায় বললাম, আব্বু আমি তো দুলাভাইকে দেখতে এসেছিলাম। আব্বু বলল, তুই আমাকে আব্বু বলবি না। আর তুই কি দেখতে এসেছিস? হ্যাঁ, তোর মতো ছেলে লাশকে দেখলে সেই লাশটাও জাহান্নামে যাবে। সরি আব্বু, আমি যাচ্ছি। আমি চলে যেতে পা বাড়ালাম। মাইশা আপু বলল, অনেক কই যাচ্ছ? আঙ্কেল, এত বছর পর ছেলের উপর এত রাগ দেখাচ্ছেন কেন? আব্বুর মুখ তো বন্ধ হয়ে এসেছে। নিজের মুখে ছেলের খারাপ কাজের কথা বলতে পারছে না, তবে মনের ভিতর অনেক রাগ দেখতে পাচ্ছি। আমি বললাম, আপু আব্বু আমাকে দেখে রাগ কন্ট্রোল করতে পারছে না, আর এমন একটা সময়ে এই ধরনের পরিস্থিতি না হওয়াই ভালো। আমার তো কিছু করার নাই, আমার হাতে যে কোনো প্রমাণও নাই। আর আজ প্রমাণ থাকলেও তো প্রকাশ করতে পারতাম না। লাশটা সামনে রেখে তার পাপ কাজগুলো তুলে ধরার মতো ছেলে আমি না। রিমি আসা, হৃদয় ভাইয়া, সবাই দেখছি আমার সাথে ঘটে যাওয়া সবকিছুই দেখেছে। আমি চলে যাওয়ার সাথে সাথে রিমিও চলে আসতে লাগলো। রিমি বলল, কি থেকে কি হয়ে গেল অনেক? আজ তো তোমার বাসায় ফিরে যাওয়ার কথা ছিল। আমি বললাম, সবই নিয়তি, চলো বাসায় যাই। রিমি বলল, বাসায় এসে মন খারাপ করে বসে আছি। রিমির আব্বু আম্মুকে সবকিছুই বললাম। ঘুমিয়েছিলাম, রাত তখন 8টা হবে। রিমি ডাকছে, অনেক ওঠো। আমি বললাম, ভালো লাগছে না রিমি। রিমি বলল, অনেক তোমার পরিবারের লোকজন এসেছে। রিমির কথা শুনে লাফিয়ে উঠি। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমার প্রতি অনুভূতি গল্পের 29 এবং 30 নম্বর পার্ট। আর সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। তো চলুন বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। অনেক তোমার পরিবারের লোকজন এসেছে। রিমির কথা শুনে লাফিয়ে উঠি। কি ব্যাপার, পরিবারের লোকজন এখানে কেন? আমি ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখি রিমি সত্যি বলছে। সুমি আপু, আব্বু আম্মু ভাইয়া আর ভাবি সবাই এখানে। আমি খুব ভয়ে ভয়ে নিচে নামলাম। কাপা গলায় বললাম, আব্বু আম্মু তোমরা? আব্বু কান্না মাখা কণ্ঠে বলল, অনেক বাবা তুই আমাকে মাফ করে দে। আমি তোকে চিনতে পারি নাই। আমি তোকে রাগ আর অভিমানের কারণে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি। আমি বললাম, না আব্বু, আপনার চোখে যা দেখেছেন তার প্রতিক্রিয়া দেখিয়েছেন, আপনার কোনো ভুল ছিল না। আব্বু বলল, বাসায় চল। আমি বললাম, আব্বু বাসায় যাব, কিন্তু কি? বৌমাকে রেডি হতে বল। আব্বুর মুখে এমন কথা শুনে আমি আরো অবাক হয়ে গেলাম। হচ্ছেটা কি এইসব? আব্বু সবকিছু জানলো কিভাবে? আর এত সহজে আমাদের বিয়ে মেনে নিল? আশেপাশে সবার মুখে হাসি দেখছি, শুধু আমি কনফিউজড। এগুলো হচ্ছেটা কি? আমি আম্মু ভাবি সুমি আপুর সামনে গিয়ে বললাম, আমি আসলে কিছুই বুঝতে পারছি না, এগুলো হচ্ছেটা কি? আমাকে প্লিজ কিছু বলবা? আব্বু বলল, আমি বলছি। আজ যখন আমি তোর সাথে বাজে ব্যবহার করে সবার সামনে অপমান করি, তখন সুমি আমাকে লাশ খবর দেওয়ার পর সবকিছু জানাই।
আর সবকিছুর প্রমাণ দেওয়ার জন্য একটা ভিডিও দেখাই। সবকিছু দেখে আমি আমার ভুলগুলো বুঝতে পারি আর মিথিলা ও তোর কোনো দোষ ছিল না, সবকিছুই জানতে পারি। সুমি বলল তুই নাকি এখানে থাকিস। তারপর সুমি আমাদের সবাইকে নিয়ে এখানে চলে আসে। আসার পর রিমির আব্বুর সাথে পরিচয় হই। প্রথম পরিচয় পেয়েই রিমির আব্বু আমাকে বিআই সাহেব বলে সম্বোধন করে আর আমাদের নানাভাবে আপ্যায়ন শুরু করে। বিআই বলার কারণ জানতে চাইলে বলে রিমির সাথে নাকি তোর বিয়ে হয়ে গেছে। প্রথমে অনেক রাগ হয়, কিন্তু পরে যখন রিমি মাকে দেখেই সব রাগ চলে যায়। রিমিও অনেক লক্ষ্মী, আমাদের পরিচয় জানতে পেরে অনেক সম্মান করে। আমার পরিবারের লোকজন যে আমাকে কতটা ভালোবাসে তার প্রমাণ আবার আজ পেলাম। আর রিমির পরিবারের কথা তো নতুন করে কিছু বলার নাই, তবে সুমি আপু কি এমন প্রমাণ দিল আপুর কাছেই জানতে হবে। আমি বললাম আব্বু, আমি বাসায় ফেরা থেকে রিমিকে মেনে নেবেন কিনা সেই ব্যাপার নিয়ে অনেক ভয় ছিলাম, কিন্তু সবকিছুই যে এত সহজে হয়ে যাবে ভাবতেও পারছি না। আব্বু আপনি সেরা। আব্বুকে আবার জড়িয়ে ধরলাম। আঙ্কেল আন্টি হৃদয় ভাইয়া আশা সবার কাছ থেকে বিদায় নিয়ে রিমিকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। সুমি আপু তার বাড়িতে, কেননা তার স্বামী আজ মারা গেছে। কিন্তু আমি এখনো জানতে পারলাম না সুমি আপু কি এমন প্রমাণ দিয়েছে আব্বুকে। মিথিলা হয়তো এখনো জানে না আমরা আসল সত্যিটা জেনে গেছি। আব্বু আমাকে বাসায় নিয়ে যাচ্ছে, সাথে রিমিকেও। তবে মিথিলার জন্য আমার খুব বেশি মন খারাপ করছে। কেন করছে তার প্রথম উত্তর হলো আমি মিথিলাকে ভালোবাসতাম। মিথিলার সাথে এমন কিছু ঘটেছে যার জন্য মিথিলা আমাকে ভালোবাসার কথা মুখ খুলে বলতেও পারিনি, কারণ দুলাভাই মিথিলাকে নানানভাবে ভয় দেখিয়েছে, ব্ল্যাকমেল করেছে। আমি না হয় সব পেলাম, রিমির মতো মেয়েকে জীবন সঙ্গিনী আর আমার পরিবার, কিন্তু মিথিলার এই ত্যাগের জন্য কি পাবে আর কি হারিয়েছে? যদি আপনি মনে করেন আমি এই ঘটনায় সবচেয়ে বেশি ত্যাগ দিয়েছি, আমার মনে হয় মিথিলা আমার থেকে কয়েক গুণ বেশি ত্যাগ দিয়েছে। জানতে চান কিভাবে? একবার ভাবুন তো, একটা মেয়ে যে তার বোনের জীবন বাঁচাতে তার সর্বোচ্চ বিলিয়ে দিতে বাধ্য হয়, সেই মেয়েটা কতখানি ত্যাগ দিয়েছে। যে তার ভালোবাসার মানুষটিকে ধর্ষকের মতো অপবাদ দিতে বাধ্য হয়, ভালোবাসার মানুষটিকে হারাতে হয় শুধু পরিবার আর বোনের কথা ভেবে। কাউকে সত্যটা বলতে পারে না, আপনি কিন্তু তাকে স্বার্থপর বলতে পারবেন না, কারণ মিথিলা সেসব নিজের জন্য নয়, তার পরিবার আর আবুর সংসার বাঁচানোর জন্য করেছে। তবে বাড়িতে যাচ্ছি, মনে অনেক আনন্দও লেগেছে বটে, কেননা 2 বছরের বেশি বাড়িতে যায় না। কত বন্ধু বান্ধব, খেলার সাথে যোগাযোগ নেই, সবার সাথে আবার যোগাযোগ করতে পারবো, প্রিয় খেলা ক্রিকেটটাও খেলতে পারবো। তবে আমি আরো বেশি আনন্দিত আব্বু আম্মু রিমিকে মেনে নিয়েছে, আর রিমিকে দেখে, তাদের মুখে হাসি মাখা মুখ দেখে আমার মনটা ভরে গিয়েছে। আসলে সবকিছু এত সহজে ঘটবে ভাবতেও পারিনি। এর জন্য তো সুমি আপুকে ক্রেডিট দিতেই হয়। আর কিভাবে সুমি আপু আমাকে নির্দোষ প্রমাণ করেছে তা না হয় ভাবি আর আম্মুর কাছ থেকেই জেনে নিব। ভাবি মন ভার করে বলল, অনেক বিয়ে করে নিয়েছো, আমাকেও তো একবার বলতেও পারতা। আমি বললাম, তাহলে কি ভাবি রাগ করলো? ভাবি তো রাগ করার মতো মেয়েই না। আমি বললাম, সরি, আসলে আমি খুব ভয়ে ছিলাম তোমরা আমাকে ভুল বুঝো কিনা। ভাবি বলল, কি ভুল ভাববো? আমি বললাম, যদি ভাবতে এমনিতেই বাসায় আসতে পারছি না, আবার বিয়ে করে ফেলেছি, তাও তো তোমাদের না জানিয়ে। ভাবি বলল, তাও তো। আমি বললাম, আসলে রিমি আর আমার বিয়েতে অনেক ঘটনা আছে, বাড়ি চলো, সবাইকে সবকিছু বলছি। আম্মু বলল, আচ্ছা অনেক, আমারও একটা প্রশ্ন। রিমির পরিবার তো অনেক ধনী, তারপরও তোকে সেখানে থাকার জন্য জায়গা দিছে, তোর সাথে নিজের মেয়েকে বিয়ে কিভাবে দিল? আমি বললাম, আম্মু, রিমির আব্বু আম্মু অনেক ভালো, আমাকে তাদের বাসায় থাকতে দেয়, পড়ালেখার ব্যবস্থার সাথে নিজের কোম্পানিতেও চাকরি দেয়। আর রিমি আমাকে ছাড়া বাঁচবে না, তাই রিমিকেও আমাকে দিয়ে দেয়। ওদের মতো মানুষ হয় না। আম্মু রিমির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছে, ঠিকই বলেছিস, তবে রিমিকে কিন্তু আমার অনেক বেশি পছন্দ হয়েছে, কি মিষ্টি দেখতে, মাশাআল্লাহ। রিমির মনে অনেক আনন্দ। প্রথমে হয়তো রিমি ভাবতো আমার পরিবার অনেক খারাপ, কারণ কোনো কিছু না জেনেই আমাকে বাসা থেকে বের করে দিয়েছিল। এখন হয়তো ভাবছে এত মিশক আর এত ভালো মানুষ কেমনে হয়। এটাই স্নেহর অধিকার। যার প্রতি ভালোবাসা বেশি, মানুষ তার দেওয়া কষ্ট ব্যতীত হয় বেশি। আর যার জীবনে শাসন নেই, তার জীবনে ভালোবাসাও নেই। তাই আমি আব্বুর প্রতি রাগ নয়, অনেক খুশি, কারণ আমার বাবা প্রমাণ করে দিয়েছে দোষ নিজের ছেলের হোক, শাস্তি তার পেতেই হবে। কিন্তু বর্তমান সমাজে এমন ন্যায় বিচার উঠে গেছে, নেতার ছেলে 7 গুণ মাপ। ধর্ষণ করে ছেলের বাবা সেই ছেলেকেই প্রোটেকশন দেয়, নেতার ছেলে খুন করে বাবা তার প্রোটেকশন দেয়, নেতার ছেলে ইপটিজিং করে কোনো দোষ নাই, আর নেতার মেয়ের দিকে চাইলেই দোষ। গাড়িতে অনেক কথাবার্তা হতে হতে বাড়ি চলে আসি। বাড়িতে পা রাখতেই মনে কেমন শান্তির হাওয়া বইতে লাগলো। বাড়ির ঘ্রাণ যেন আমার নাকে এসে লেগেছে। কি পরিচিত ঘ্রাণ। আমি আমার রুমে গিয়ে বসলাম। রুমে চারপাশ ভালো করে দেখছিলাম, কোনো কিছুই পরিবর্তন হয়নি, যেখানে যা রেখেছিলাম সেখানেই আছে।
সবচেয়ে বড় কথা হলো রুমে ময়লাও পড়ে নাই। তাহলে কি ভাবি আমার দিয়ে যাওয়া কথা রেখেছিল যেন আমার রুমটা স্টোর রুমে পরিণত না হয়? ভালো লাগছিল রুমটা আগের মতো পেয়ে। মুখে হাসি নিয়ে ভাবির দিকে তাকালাম। ভাবি বলল, কি অনিক, কিছু বলবা? আমি বললাম, ভাবি তোমাকে অনেক ধন্যবাদ, আমার রুমটার কোনো পরিবর্তন করনি। রিমি বলল, কি বলো, এতদিন এভাবেই ছিল, কোনো পরিবর্তন হয়নি? ভাবি বলল, না রিমি, অনেক চলে যাওয়ার সময় এই একটা কথা বলেছিল, রুমটাকে যেন দেখে রাখি। রিমি বলল, রুমটা অনেক সুন্দর। আমি বললাম, সব ভাবির জাদু। ভাবি রিমিকে বলছে, হয়েছে, এতদিন আমি রুমটা দেখে রাখছি, এবার না হয় তুমি দেখে রাখো। সবার জীবনে মনে হয় বউকে ভাবি বলে, এতদিন তোমারটা আমি দেখে রাখছি, এবার তোমারটা তুমি দেখে রাখো। কিন্তু আমার বেলায় সবকিছুই অন্যরকম। রিমি বলল, রুম আর রুমের মালিক দুইটাই এখন আমার, তাই এগুলো তো আমাকেই দেখে রাখতে হবে। ভাবি বলল, ওকে, দেখে রাখো, কাল সকালে কথা হবে। ভাবি চলে গেল। রাত তখন প্রায় 2টা, ঘুমানোর দরকার। কিন্তু আমার মনে জানার ইচ্ছা, কিভাবে সুমি আপু প্রমাণ দিল। এত রাতে আপুকে ফোন দেয়া ঠিক না, তবে আমাকে যে জানতে হবে। আপুকে ফোন দিলাম। সুমি আপু বলল, হ্যালো। আমি বললাম, আপু কি ঘুমিয়ে গেছো? আপু বলল, না অনিক, বলো। আমি বললাম, আপু আব্বুকে কি এমন প্রমাণ দিয়েছিলে আর কি বলেছিলে? আপু বলল, তোমাকে তোমার দুলাভাইয়ের বলা সবকিছুই আমি রেকর্ড করে রেখেছিলাম, আর সেগুলো বড় আব্বুকে জানাই। সবকিছু শুনে বুঝতে পারে এখানে কার দোষ ছিল আর কে কে বিনা দোষে শাস্তি পেল। বাকি কথা পরে বলবো, এখন ঘুমাও। আমি বললাম, কবে বলবা? আপু বলল, আগে আমি বাসায় আসি, সামনাসামনি বলবো। আচ্ছা, তাহলে কি আপু কিছু লুকাচ্ছে? পরবর্তীতে জানতে পারবেন। সকালে রিমির ডাকে ঘুম ভাঙলো। ফিরে সবার সাথে নাস্তা করতে বসলাম। বাড়িতে যেন নতুন করে আনন্দ ফিরে এলো। সবার মুখে হাসি ফুটে এসেছে, বিশেষ করে আব্বু আম্মুর মুখে। আম্মু তো রিমিকে নিজের মেয়ের মতো করেই ভালোবাসছে। নাস্তা শেষ করে এলাকায় ঘুরতে বের হয়েছি। এলাকার বন্ধু বান্ধব, ছোট ভাই, বড় ভাই, যেই দেখছে সেই আমাকে প্রশ্ন করছে, এতদিন কোথায় ছিলাম, খবর ছিল না কেন? আরো নানান কথা। সবার সাথে অনেকক্ষণ কথা বলে বাসায় ফিরলাম। কেউ জানে না আমি বিয়ে করে ফেলেছি। আব্বু বলেছিল আয়োজন করে আবার বিয়ে হবে। বাসায় এসে শুনি মিথিলা এসেছে। চাচিও কি জেনে গেছে আমি অপরাধী ছিলাম? হয়তো সবকিছু জেনে গেছে। বাসায় এসে অনেকক্ষণ মিথিলাকে দেখবো বলে মিথিলার বাড়ির দিকে তাকিয়েছিলাম, কিন্তু মিথিলাকে দেখছি না। তবে একটা ছেলেকে দেখছি। এটা কি তাহলে মিথিলার জামাই? চাচিকে দেখলাম আমাদের বাসায়, আমাকে দেখে কেঁদে দিয়েছিল। চাচিও সবকিছু জেনেছে। রিমিকে দেখে চাচিও খুব পছন্দ করেছে। মিথিলা কি জানে আমি এসেছি? হয়তো জানে। তাহলে আমাদের বাড়ি আসছে না কেন? রাগ নাকি অভিমান? বিকেলের দিকে আমি মিথিলার সাথে দেখা করতে গেলাম। মিথিলা কি যেন করছিল, পিছন থেকে ডাক দিলাম, মিথিলা। আমার কণ্ঠ শুনে মিথিলা পিছন ফিরে তাকালো, মনে হচ্ছে চমকে উঠেছে। আমি বললাম, কেমন আছিস মিথিলা? মিথিলাকে দেখে আমার চোখগুলো ভিজে আসছিল। মিথিলা বলল, অনিক তুই? মিথিলার চোখগুলো ছলছল করছে। আমি বললাম, আমি। মিথিলা, আমি সব জেনে গেছি, তোর সাথে কি হয়েছিল। মিথিলা বলল, হয়তো আরো আগেই জানতে পারতি, তুই তো আমার কথা শুনতেই চাসনি। যাকগে, শুনেছি বিয়ে করেছিস। আমি বললাম, দেখে আসিস। মিথিলা বলল, বিয়েটা হয়তো তোর সাথেই আমার হইতো, তাই না? কিন্তু নিয়তের কি খেলা দেখলি তো, উনি যা চাইবে তাই হবে। আমি বললাম, এখন এইসব ভেবে কি হবে বল। মিথিলা বলল, তুই একবার জানতে চাইলি না আমার সাথে কি হয়েছিল? নিজের ত্যাগটাই দেখলি। মিথিলা প্রায় কেঁদে দিয়েছে। নিজেকে অপরাধী মনে হচ্ছে। ঠিকই তো, যাকে এত ভালোবাসলাম তার কথাগুলো কেন শুনতে চাইনি? কথাগুলো শুনলে হয়তো রিমির প্রেমে পড়তাম না। কিন্তু এখন মিথিলার জন্য খারাপ লাগা ছাড়া কিছুই করার নাই। আমি বললাম, সরি মিথিলা, অনেক রাগ হয়েছিল তোর উপর। তোকে তো আমি অনেক ভালোবাসতাম, তাই তোর দেওয়া অপবাদ নিতে পারছিলাম না। মিথিলা বলল, কিন্তু একটা কথা মানতে হবে, তুই আমাদের পরিবার, আমার সম্মান আর আপুর সংসার নিয়ে অনেক বেশি ভেবেছিস। থাক না কিছু স্বপ্ন অপূর্ণ, তারপরও তোর প্রতি আমার শ্রদ্ধা বেড়ে গেল। তখনই মিথিলার স্বামী কোথা থেকে যেন আসলো। মিথিলা আমাদের পরিচয় করিয়ে দিল। ছেলে দেখতে দারুণ স্মার্ট, আর ব্যবহারও অনেক ভালো মনে হচ্ছে। আসলে খারাপের পর ভালোই অপেক্ষা করে। দুলাভাই মারা যাওয়ার 5 দিন পর দোয়ার আয়োজন করা হয়। আমাদের পরিবার সবাইকে যেতে হবে। দোয়া করি আর না করি, দুলাভাইয়ের পরিবারের লোকজন এত ভালো মানুষ, না গিয়ে পারছি না। মাইশাপু তো আমাকে নিজের ভাই মনে করে। পরিবারের সবাই গেলাম, রিমিকেও সাথে নিয়ে গেছি। কিন্তু মাইশাপু আমাদের বিয়ের কথা শুনে এমন রাগ করে বসলো, এখন মাইশাপুকে বোঝানোটাই কষ্টের হয়ে দাঁড়িয়েছে। আমি বললাম, আপু রাগ করছো? মাইশাপু বলল, রাগ করবো না? তোমরা এতদিন হলো বিয়ে করছো, আমাকে একবারও বলনি। বিয়েতে ইনভাইট না করতা, জানাতেও তো পারতা, তাই না? আমি বললাম, আপু বিয়েটা এমনি এমনি হয় নাই, কি যে এক প্যারাতে বিয়েটা হয়, আশার কাছ থেকে না জানলে বিশ্বাসই হবে না তোমার। মাইশাপু বলল, আমি কি তোমাদের বিয়েতে যেতে বলছি নাকি? জানালে কি ক্ষতি হতো? আমি বললাম, ভয়ে জানাইনি, যদি রাগ করো ইনভাইট করতে পারিনি কেন তাই।
মাইশা আপু বলল, কিন্তু এখন অনেক বেশি রাগ করছি, যাও আর কথা নাই তোমাদের সাথে। রিমি বলল, আপু আসলে আমাদের ভুল হয়েছে, এবারের মতো ক্ষমা করে দাও। মাইশা আপু বলল, তোমাকে ক্ষমা করলেও অনেককে করব না। অনেক ভেবেছিল আমাকে জানালে আমি আনন্দে সবাইকে সবকিছু বলে দিব। আমি বললাম, আপু তুমি জানলে কিভাবে? আমি আসলে এই জন্য বলি নাই, আব্বু আম্মু শুনলে কষ্ট পাবে তাই। মাইশা আপু বলল, কাল রাতে আশা আমাকে সবকিছুই বলেছে, কিভাবে কি হয়েছে। দোয়া করি সুখের জীবনটা কাটাও। আমি বললাম, ধন্যবাদ আপু, আসলেই তুমি আমার সুইট আপু। মাইশা আপু বলল, হয়েছে, টিপ দিতে হবে। আমি বললাম, অবশ্যই। হুজুর এসে খাওয়া দাওয়া করে দোয়া করে গেল। কথা ছিল আজই বাসায় চলে যাব, কিন্তু দোয়া শেষ হতে রাত 9টা বেজে গেছে। এত রাতে যাওয়াটা ঠিক হবে না। আর এদিক দিয়ে মাইশা আপু সুমি আপু তো জোর করছেই। আর আমিও ভাবলাম সুমি আপুর থেকে আজই সবকিছু জানবো। শুধু আমি না, আমার সকল অডিয়েন্স জানবে আমার বাসায় যাওয়ার পেছনে কি এমন প্রমাণ ছিল, আর দুলাভাই কেন এভাবে সিঁড়ি থেকে পড়ে মারা গেল। রাত 10টা বাজে। মাইশা আপু, আশা, রিমি আরো অনেকেই গল্প করছিলাম, আমিও ছিলাম সেখানে। আমি সুমি আপুকে দেখে উঠে গেলাম। আমি বললাম, আপু তোমার সাথে একটু কথা আছে। সুমি আপু মুচকে এসে বলল, কি কথা বলো। আটকে দিয়ে বললাম, আপু কিভাবে প্রমাণ করলা? সুমি আপু বলল, কাল আমি তোমাদের সাথে বাড়িতে যাচ্ছি, সবকিছু সেখানেই বলবো। বাড়িতে অনেক লোক, কেউ শুনে ফেললে সমস্যা হবে। সুমি আপু কেমন ভয়ে ভয়ে আছে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তাহলে কালই শুনবো। আমি বুঝতে পারছি এখানে কিছু গড়বড় আছে, তাই বাড়িতে গিয়েই শোনা ভালো। লোকজন অনেক বেশি, কাপলদের জন্য আলাদা কোনো রুম নেই, ছেলেদের এক রুম, মেয়েদের আরেক রুম। হৃদয় ভাইয়া আমি একই সাথে শুয়ে আছি, আমাদের মধ্যে অনেক কথা হচ্ছে। হৃদয় ভাইয়া নাকি সামনের মাসে 12 তারিখে আশাকে নিয়ে জাপান চলে যাবে। রিমিকে সুখে রাখার জন্য বলছে, আর কোনো কিছু প্রয়োজন জানাতে, আর ভুলে যেন না যাই। আমিও একই কথা বললাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে রিমিকে নিয়ে রিমিদের বাসায় যাচ্ছি। রিমির নাকি আঙ্কেল আন্টির কথা খুব মনে পড়ছে। সেখান থেকে এসে বাড়ির দিকে রওনা দিব। ততক্ষণে পরিবারের লোকজন আমাদের জন্য অপেক্ষা করবে। রিমিদের বাসায় যেতেই রিমি আন্টিকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে দিছে। আন্টিও কাঁদছে। মনে হয় কত বছর পর দেখা। আসলে ভালোবাসাটাই এমনই হয়। আমি গিয়ে আঙ্কেলকে সালাম করে শালাটাকে কোলে তুলে বসলাম। তারপর আঙ্কেলের সাথে কথা বললাম। আন্টিকে সালাম করে কেমন আছেন জিজ্ঞেস করলাম। আন্টি বলল, রিমিকে ছাড়া বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছিল। কোনোদিন রিমি এক রাতও আমাদের ছেড়ে থাকেনি, আজ 5 দিন কিভাবে থাকলো রিমি। আর বাবা, তোমরা আসবে আমাদের জানিয়ে আসনি কেন? আমি বললাম, আসলে আন্টি আমরা তো সুমি আপুদের বাসায় এসেছিলাম দুলাভাইয়ের দোয়া কামনায়, তাই রিমিকে বললাম চলো এসেছি যখন দেখা করে যাই। আঙ্কেল বলল, মানে কি থাকবা না? আমি বললাম, আসলে আঙ্কেল অনেকদিন পর বাসায় গেছি তো, তাই কিছুদিন বাড়িতে থাকতে হবে। আঙ্কেল বলল, ও আচ্ছা, বাসায় সবাই ভালো আছে? আমি বললাম, জি আলহামদুলিল্লাহ। আব্বু মনে হয় 2-1 দিন পর আপনাদের সাথে দেখা করতে আসবে। আন্টি বলল, আজই সবাইকে নিয়ে আসতা। আমি বললাম, আজ কিভাবে আঙ্কেল, আমাদের যেতে হবে, সবাই রেডি হয়ে অপেক্ষা করছে আমাদের জন্য, বাসায় যেতে হবে। আমি আঙ্কেল আন্টির কাছ থেকে বিদায় নিয়ে বাইরে এসে দাঁড়িয়ে আছি। রিমি আবেগময় মুহূর্ত কাটিয়ে আমার পাশে এসে দাঁড়িয়ে চলতে বলল। সিএনজিতে বসে আছি। রিমি মন খারাপ দেখে বললাম, রিমি কি হয়েছে, মন খারাপ নাকি? রিমি বলল, আব্বু আম্মু ছোট ভাইটার কথা মনে পড়ছে। আমি বললাম, মন খারাপ কইরো না, কিছুদিন পর তো আবার এখানেই থাকতে হবে। রিমি বলল, আমি বললাম, আচ্ছা রিমি, আঙ্কেল আন্টিকে দেখে এত কান্না করলা, একবারও তো থেকে যেতে বলনি কেন? রিমি বলল, আব্বু আম্মুকে ছাড়া থাকতে খারাপ লাগলেও তোমাকে ছাড়া বাঁচবো না। আমি বললাম, আমার মিষ্টি বউ, আচ্ছা মানুষ প্রেম করে বিয়ে করে নাকি বউকে আগের মতো ভালোবাসে না, কিন্তু আমার তো দেখি প্রতিনিয়ত ভালোবাসা বেড়েই চলেছে। বিয়ের আগেও এত ভালোবাসা ছিল না। তোমার মধ্যে কি এমন জাদু আছে বলো তো? রিমি বলল, জানি না। রিমি মনে হয় অনেক খুশি হয়েছে। আপনাদের বলছি, বিয়ে করছেন বউকে ভালোবাসুন, আর সেগুলো মুখে প্রকাশ করুন, দেখবেন আপনার ঘরটাও সুখের হয়ে যাবে। রিমিকে নিয়ে সুমি আপুর বাসায় আসার পর আমার আর রিমির দিকে মিথিলা এক নজর তাকিয়ে আছে। মিথিলা হয়তো আমার পাশে রিমির জায়গায় থাকতো, কিন্তু আমি এখন রিমিকে ছেড়ে মিথিলাকে ভালোবাসি কথাটা কিন্তু এমন না। মিথিলার জন্য খারাপ লাগে। আমি আর মিথিলা শুধু ভাই বোন, আর কিছুই না। তবে মিথিলার সাথে কাটানো স্মৃতিগুলো মিথিলার খুব মনে পড়বে। মিথিলার সাথে রিমির অনেক কথা হয়েছে। রিমি সবকিছুই জানে, মিথিলার যে তেমন কোনো দোষ ছিল না, কিন্তু মিথিলা আমার সাথে কথা বলতে চায় না তেমন, দূরে দূরে থাকে সব সময়। বাড়িতে যাচ্ছি, গাড়িতে বসা, ভাইয়া গাড়ি চালাচ্ছে, তার পাশে আব্বু, পিছনে আম্মু, ভাবি, চাচি আর সুমি আপু, তার পেছনে আমি, রিমি, মিথিলা, মিথিলার জামাই তাওসান, মানে মিথিলার জামাই। তাওসান ভাই, একটা ভীতু মেয়ের গল্প শুনবেন? তাওসান বলল, ভীতু মেয়ের গল্প? কি গল্প ভাই? আমি বললাম, আগে শুনেনি না, তারপর বলবেন গল্পটা কেমন হয়েছে।
মিথিলা আমার দিকে কেমন করে তাকালো। তাহসান বলল, বলেন শুনি। শুনেন, একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসতো, মেয়েটাও ছেলেটাকে ভালোবাসতো, কিন্তু প্রকাশ করতে পারেনি কারণ মেয়েটা ভীতু ছিল। আমাকে থামিয়ে দিয়ে মিথিলা বলল, অনেক চুপ করবি প্লিজ, মাথা ব্যথা করতেছে। রিমি বলল, অনেক আসলে বিরক্ত লাগছে, চুপ করো তো। তাহসান ভাই বলল, আচ্ছা ভাই, বাসায় যাওয়ার পর না হয় বইলেন, ঘরের বউ রেগে গেলে অনেক সমস্যা। রিমিকে রাগানোর জন্য বললাম, ঠিক ভাই, বিয়ে কইরা ফাইসা গেছি, মানুষ কেন যে বিয়ে করে। তাহসান ভাই বলল, কিন্তু ভাই আমি অনেক সুখে আছি মিথিলাকে পেয়ে। তাহসান ভাইয়ের এই কথা শুনে রিমি রেগে আগুন। এটা কি করলো তাহসান ভাই? আমার কথার বিরুদ্ধে গিয়ে আমাকে রিমির কাছে ফাঁসাই দিল। রিমি আমার কানের কাছে বলছে, আগে বাসায় চলো, বিয়ে করে কেমন ফাঁসা গেছো বের করছি। আমি চুপ মেরে গেলাম। রাস্তায় অনেকে অনেক কথাই বলছে, কিন্তু আমি বোবা, ভাবি তো বলেই ফেললো। ঠিক আছে রিমি, স্বামীদের এভাবেই টাইট দিতে হয়। যাক, বাসায় এসে ফ্রেশ হয়ে আরামের একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে রিমিকে খুঁজছি, কিন্তু রিমির কোনো খবর নেই। বিকেলের দিকে সুমি আপুকে খুঁজতে গেলাম। সুমি আপু তার বাচ্চাকে কি যেন খাওয়াচ্ছিল। আমি বললাম, আপু আসবো? সুমি আপু বলল, আরে অনেক আয়, তোর কি আবার অনুমতি দিতে হয় নাকি? তা অবশ্য ঠিক, কিন্তু কেন জানি এই বাড়িটা পরপর হয়ে গেছে। আসলে অনেক দিন পর আসা তো, আর যাওয়ার সময় এই বাড়ি থেকেই বের করা হয়েছিল। সুমি আপু বলল, ঠিক হয়ে যাবে। আমি বললাম, আচ্ছা আপু, বললে না তো কি হয়েছিল সেদিন, আব্বু সবকিছু কিভাবে জানতে পারলো? সুমি আপু বলল, চাচা যখন তোকে আমার শ্বশুর বাড়িতে দেখে, সেখানে সবার সামনে অপমান করে, তখন আমি নীরবে সবাইকে সবকিছু বলি। আমি বললাম, তুমি বললেই বিশ্বাস করবে কেন? ভাবি তো একবার বলেছিল, বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। সুমি আপু বলল, তোর মনে আছে আশার বিয়েতে তোর দুলাভাই সবকিছু ফাঁস করে, আর আমি পাল্টি মারবে ভেবে মোবাইলে সবকিছু রেকর্ড করি আর সবাইকে শোনাই। আমি বললাম, তারপর সবকিছু ঠিক হয়ে গেছে, আর দুলাভাইয়ের মৃত্যুর খবর খুব রহস্যজনক মনে হচ্ছে। দুলাভাই কি আত্মহত্যা করছিল নাকি? সুমি আপু বলল, না, সেদিন যখন আমাদের বাসায় আসার জন্য রেডি হয়ে সিঁড়ি বেয়ে নিচে নামছিল, তখন আমি ধাক্কা দিয়ে ফেলে দিই, কিন্তু খুব সাবধানে, কেউ কিছু বুঝতে পারিনি। সুমি আপুর কথা শুনে আমি বাকরুদ্ধ হয়ে যাই। কি শুনছি এইসব? আপু, এটা কিভাবে সম্ভব? আমি বললাম, কিন্তু কেন আপু, তুমি তো বিধবা হলে। তাছাড়া দুলাভাই নিজের ভুল বুঝতে পারছিল। সুমি আপু বলল, কি বলিস ভাই? সে আমার কলেজাগুলোর মনে কষ্ট দিছে, তাদের ভালোবাসা আলাদা করে দিছে, আমাকে মেরে ফেলার ভয় দেখিয়েছে, আমার বোনকে ভোগ করতে চেয়েছে, তোকে বাড়ি ছাড়া করেছে। আমি কি করে এমন মানুষের সাথে থাকবো বল? আমি পারি নাই নিজেকে কন্ট্রোল করতে। মিথিলা যদি আমাকে এইসব কথা আগে বলতো, তখনই আমি রাতে বিষ মিশানো খাবার খাইয়া মেরে ফেলতাম। সুমি আপু কান্না করছিল আর কথাগুলো বলছিল। আমি বললাম, আপু কি বলবো, বলার ভাষা নেই, তবে আমার মনে হয় যে নিজের ভুল বুঝতে পারে তাকে ক্ষমা করে দেওয়াই উচিত। সুমি আপু বলল, আমি পারি নাই ভাই, আমাকে মাফ করে দে। আমারও শুনে খারাপ লাগছিল সুমি আপু এই কাজটা করেছে। সুমি আপুর সাথে কথা শেষ করে আমাদের বাসায় আসলাম। আব্বু আম্মু ভাবি রিমি এখানেই বসেছিল। আপুর কথাগুলো গোপন করে রাখার জন্য বলেছে, আমিও ঠিক তাই করব। কিছুক্ষণ আব্বু আম্মুর সাথে কথা বলে খাবার খেয়ে বাইরে ঘুরে আসলাম। রাত তখন 11টা। বাসায় এসে ঢুকে দেখি রিমি জেগে আছে। এই রে, আজ বুঝি কিছু একটা হয়ে যাবে। রিমি রাগি লুকে বলল, কই ছিলে? আমি বললাম, এলাকার বন্ধুদের সাথে দেখা করতে গিয়েছিলাম। রিমি বলল, দেখা করতে 3 ঘন্টা লাগে? আমি বললাম, না, অনেকদিন পর দেখা, আড্ডা করছিলাম কিছুক্ষণ। রিমি বলল, ঘরে একলা বউ রেখে তুমি সারা রাত আড্ডা দিবা? ভালো তো, এখনই এত অবহেলা? আর কিছুদিন পর তো আমার কথা মনেই থাকবে না। রিমি মনে হয় অনেক রেগে আছে। আমি কান ধরে বললাম, আচ্ছা কথা দিচ্ছি, আর এমন হবে না। রিমি বলল, ওকে, ঘুমাতে যাও। আমি খুশিতে আমার লক্ষ্মী বউ বলে বিছানায় শুয়ে পড়লাম, কিন্তু রিমি আমাকে টেনে তুলে বলছে, আজকে দেরি করে আসার শাস্তি হলো ফ্লোরে ঘুমাতে হবে। কি আর করার, ফ্লোরে গিয়ে শুইলাম। তবে ভেবে রেখেছি মাঝরাতে বিছানায় ব্যাক করব। নিচে ঘুম আসছিল না, তাই চোখ বন্ধ করে আছি রিমির ঘুমের অপেক্ষায়। রাত 1টা বেজে গেছে, রিমি ঘুমিয়ে গেছে। হঠাৎই অনুভব করি রিমি আমার পাশে এসে শুয়েছে। রিমি প্রথমে আমাকে হালকা শুয়ে দিল। আমি না নড়ে দেখতে লাগলাম রিমি কি করতে চাই। তবে আমার অনেক হাসি পাচ্ছিল। রিমি আমাকে নিচে থাকতে বলে নিজেই উপরে থাকতে পারছে না, পাগলি একটা। রিমি আস্তে আস্তে আমার বুকের উপরে হাত রাখলো। আমি ঘুমিয়ে গেছি ভেবে। সকালে ঘুম থেকে উঠে দেখি রিমি আমাকে জড়িয়ে ঘুমিয়ে আছে। রিমি, আমার ডাকে রিমির চোখ খুললো। আমি বললাম, রিমি তুমি নিচে কেন? রিমি বলল, আমি নিচে কই, আমি তো তোমার বুকেই আছি। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন, খুব তাড়াতাড়ি নেক্সট পার্ট আসবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আজকে তোমার প্রতি অনুভূতি গল্পের লাস্ট এবং ফাইনাল পার্ট। আর আমি জানি গল্পটা অনেক মানুষের ইমোশন হয়ে দাঁড়িয়েছে, কিন্তু তোমরা একটা জিনিস ভাবো তো, সব জিনিসের একটা শেষ এবং সমাপ্তি থাকে, এটাও তার ব্যতিক্রম না।
হয়তো গল্পে অনেক কিছু তুলে ধরতে পারিনি, তার জন্য আপনাদের কাছে আমি অনেক অনেক দুঃখিত। সবাই আমাকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ সবকিছু পারফেক্টলি হয় না। অনেকদিন ধরে তোমাদের সাথে গল্পের এক সুন্দর যাত্রা ভাগ করে নিছি। এই যাত্রায় তোমাদের ভালোবাসা, সাপোর্ট আর আগ্রহই আমার সবসময় অনুপ্রাণিত করেছে। শুরু থেকেই তোমরা পাশে ছিলে, আর সেই শক্তিতেই আমি এগিয়ে এসেছি। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। আর এভাবেই রাগ, অভিমান, খুনসুটি, ভালোবাসার মধ্য দিয়ে চলতে থাকে রিমি এবং অনিকের ভালোবাসা। রিমি এবং অনিকের পরিবারের সিদ্ধান্তে আবার নতুন করে বিয়ে হয়। আমাদের বাসর হলো, বিয়ের অনুষ্ঠানগুলোও শেষ, হাসি মুখে কাটছে আমাদের জীবন। 1 মাস পর আব্বুর শরীর খারাপ, হাসপাতালে ভর্তি কয়েকদিন ধরেই। এলাকায় আমাদের অনেকগুলো প্রজেক্ট আছে, মাছের খামার, মুরগির খামার, গরুর খামার। আব্বু অসুস্থ থাকায় ভাইয়া সেগুলো পরিচালনায় হিমশিম খাচ্ছে। আমাদের এই খামারগুলো থেকে আলহামদুলিল্লাহ অনেক টাকায় আয় হয়। তাই সিদ্ধান্ত নিয়েছি আমার পড়ালেখা এখানেই সমাপ্তি। যদি সুযোগ হয় পরীক্ষাগুলো দিব। আব্বু অসুস্থ থাকায় রিমি আমাদের বাসায়। মাঝখানে কিছুদিন শ্বশুর বাড়িতে ছিলাম, ভার্সিটি যাওয়া আসা হয়েছে। দিন দিন আব্বুর অবস্থা খুবই খারাপের দিকে যাচ্ছে। হঠাৎ একদিন আব্বু আমাকে আর ভাইকে ডেকে নিয়ে বলল, আমি মনে হয় আর বাঁচবো না, শরীরে মনে সেরকম বল পাচ্ছি না। তোরা 2 ভাই কখনো আলাদা হোস না, মিলেমিশে থাকবি আর খামারগুলোর যত্ন নিবি। আব্বুর কথাগুলো জড়িয়ে যাচ্ছিল। আমি আব্বুর হাত ধরে কান্না করছিলাম। আব্বুর হাতটা আমার ধরে থাকা অবস্থায় আব্বু এই দুনিয়ার মায়া ত্যাগ করে পরলোকে পাড়ি জমায়। আব্বুকে শেষ কোনো কথা বলার সুযোগ হয়নি আমার। মুহূর্তের মধ্যেই মনে হচ্ছিল আমার সাহস, ভরসা সবকিছু যেন হারিয়ে গেল। চারদিক দিয়ে অন্ধকার দেখছিলাম, হাওমাও করে কাঁদতে থাকি। জানাজানির পর লোকজন জড়ো হতে শুরু করে, আমাদের সান্ত্বনা দেয়। একদিক দিয়ে সবাইকে চলে যেতে হবে, নামাজ পড়ে দোয়া করলে আব্বুর আত্মা শান্তি পাবে। আব্বুকে জানাজা দিয়ে চিরদিনের জন্য কবর দিয়ে আসি। আব্বুর জন্য মন কেমন করে। শাসন বেশি করলেও আব্বুই আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। আব্বুর জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করি। মনের মধ্যে মরণের ভয় চলে আসে, আমাকেও একদিন মরতে হবে। তবে কেন এই দুনিয়ার মোহে নিজের পরকালকে কঠিন করব? এই দুনিয়ায় কিছুই না। এই জীবনে কত গুনাহ করছি তার কোনো হিসাব নেই। গোপনে যত গুনাহ করছি, যৌবনে তার নাই গুনাহ, মোবাইলে গুনাহ। এই গুনাহর খবর দুনিয়ায় কেউ জানে না, আমার মাও জানে না, আপনিও জানেন না। আল্লাহ যদি মাফ না করে পরকাল সহজ হবে না। শুধু আমি নিজেকে পরিবর্তন করলে হবে না, রিমিকেও পরিবর্তন হতে হবে। রিমি আছে ঢাকাতে, লেখাপড়া চালিয়ে যাচ্ছে। আমি আর ভাইয়া মিলে আব্বুর রেখে যাওয়া প্রজেক্ট দেখাশোনা করছি। চলে গেল আরো 1 মাস। রিমিকে নিয়ে আসার জন্য চাপ দিচ্ছে রিমি। আমাকে ছাড়া রিমি থাকতে পারে না। আপনাদের বলতে ভুলে গেছি, রিমি মা হতে চলেছে, আর মেয়ে বাচ্চা হওয়ার সম্ভাবনা বেশি। রিমি অনেক খুশি, সাথে আমার পরিবারের সবাই খুশি। রিমিকে বাসায় নিয়ে আসলাম। রিমি আগের মতো নাই, বিপর্দায় সেজে গুজে থাকে না, সবসময় পর্দায় থাকে। আমিও আল্লাহর কাছে নেককার সন্তান পাওয়ার জন্য প্রতি নামাজে দোয়া করি। রিমির বেবি হবে, সবচেয়ে বেশি আনন্দে আম্মু আর ভাবি। রিমিকে অনেক যত্ন নেয়। আজ রিমিকে আবার ঢাকাতে চলে যাবার কথা। ফরজের নামাজ পড়ে এসে দেখি রিমি গোছানো ব্যাগ থেকে সবকিছু বের করছে। ব্যাপারটা বোঝার জন্য রিমির কাছে গেলাম। আমি বললাম, কি হয়েছে রিমি, আজ যাবে না? রিমি বলল, অনেক, তুমি আমাকে ভালোবাসো না একটুও? রিমির এমন কথাই কারণ কি? আমি বললাম, কে বলছে? আমি তোমাকে আমার থেকেও বেশি ভালোবাসি, কিন্তু আজ হঠাৎ এমন কথা কেন? রিমি বলল, তুমি আমার চলে যাওয়ার জন্য উঠে পড়ে লাগছো কেন? তুমি জানো না আমি তোমাকে ছাড়া থাকতে পারি না? আমি বললাম, আমারও তো তোমাকে ছাড়া থাকতে কষ্ট হয়, কিন্তু তোমার স্বপ্ন পূরণের জন্য এইটুকু কষ্ট হলেও দুজনকে করতে হবে। রিমি বলল, অনেক, আমি ঠিক করছি আমি আর তোমাকে ছাড়া থাকবো না। আমি বললাম, মানে? রিমি বলল, মানে আমি তোমার সাথে থাকবো, তুমি যেখানে আমি সেখানে। আর আমার কোনো স্বপ্ন নেই, আমার স্বপ্ন তো তুমি। তোমার ভালোবাসা পেলেই হলো, আমার স্বপ্ন পূরণ করতে হবে না। রিমির কথায় আমি কতটা খুশি হয়েছি বুঝাতে পারবো না। তবে রিমিকে কখনো বলে নাই, রিমি তুমি এখানে থেকে যাও, তোমার আর লেখাপড়ার দরকার নাই। যদিও রিমি আমার স্ত্রী, তারপরেও রিমির ভবিষ্যৎ নিয়ে আমার কোনো জোর খাটানো ঠিক না। বাড়িতে সবাই জানে রিমি আজ চলে যাবে। আমাদের কথার মাঝে আম্মু এসে বলল, রিমি নাস্তা করে আসো, নয়তো দেরি হলে বাস মিস করবে। রিমি বলল, আম্মু আমি আর কোথাও যাচ্ছি না, আমি আপনার কাছেই থাকবো। আম্মু বলল, কিন্তু লেখাপড়ার কি হবে? রিমি বলল, ওইটা সুযোগ পেলে হয়ে যাবে, সমস্যা নাই, তবে আপনাদের ছাড়া আমি ওইখানে ভালো নেই। আম্মু বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে এখানেই থেকে যাও। আজ রিমির প্রচন্ড প্রস্রাব ব্যথায় কাতরাচ্ছিল। কিছুক্ষণ আগে রিমিকে হসপিটাল নিয়ে আসা হয়েছে। যদি এমন একটা অবস্থা হয় দুইজনের একজন ভালো থাকবে, তাহলে যেন আমার মেয়েটা এই পৃথিবীর আলো দেখতে পাই, আমাকে আমার মেয়ের মধ্যে খুঁজবে। আমি রিমির হাত শক্ত করে ধরে রেখেছিলাম আর বলছিলাম, রিমি তোমার কিচ্ছু হবে না, নিজের মনকে শক্ত করো, আল্লাহর উপর ভরসা রাখো, দেখবা সবকিছু ঠিক হয়ে গেছে। রিমি যখন অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হচ্ছিল, রিমি আমার হাত ছাড়ছিল না, বারবার বলছিল, অনেক তুমি আমার পাশে থাকো,
আমি যদি মরি তোমার হাতে হাত রেখে মরতে চাই, কিন্তু আমাকে যেতে দেওয়া হয়নি। বারান্দায় বসে আল্লাহর কাছে দোয়ার হাত বাড়িয়ে দোয়া করছিলাম, হে দয়াল মাবুদ, তুমি আমার বউ বাচ্চাকে সুস্থ রাখিও। বুকের ভেতরটা কাঁপছিল, দুক দুক আওয়াজ হচ্ছিল। কেন জানি মনে হচ্ছিল আমার সবকিছু হারিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর ডাক্তার বের হয়ে আসলো। বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। আমি দৌড়ে ডাক্তারের হাত ধরে রিমি কেমন আছে জানতে চাইলাম। ডাক্তার বলল, আলহামদুলিল্লাহ, মা ও বাচ্চা সুস্থ আছে। আমার মনে খুশি ধরে না। চললাম রিমিকে দেখার জন্য। রিমি বাচ্চা কোলে নিয়ে শুয়ে আছে আর বাচ্চার সাথে খেলা করছে। আমি রিমির কপালে চুমু দিয়ে আমার মেয়েকে কোলে তুলে নিলাম। ঠিক যেন কিউটের ডিব্বা হয়েছে, রিমির মতো দেখতে প্রায়। আমার কাছ থেকে আম্মু আমার মেয়েটা কোলে নিয়ে আদর করছিল। একে একে সবাই আদর করছে। রিমির আব্বু আম্মু খবর পেয়ে চলে এসেছে। ওরা অনেক খুশি। পরিবারটা যেন আনন্দে মেতে উঠল। আর এখানেই গল্পটি ইন্ড। তো এভরিওয়ান, এই গল্পটি শেষ করতে আমারও অনেক খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নাই। তো তোমাদের জন্য আবার নিয়ে আসছি নতুন এক চমক, এমন একটি গল্প যা শুধু দেখার জন্য নয়, অনুভব করার জন্য, যেখানে থাকবে ইমোশন, রোমান্স আর এমন কিছু মুহূর্ত যা তোমাদের হৃদয় ছুঁয়ে যাবে। বিশ্বাস করো, এই গল্প হবে তোমাদের জন্য সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতা। তাহলে তোমরা কি রেডি? যদি এই নতুন গল্প দেখতে চাও তবে এই ভিডিওর কমেন্ট সেকশনে অন্তত 1000 কমেন্ট করো আর লাইক দিয়ে জানিয়ে দাও তোমরা কতটা এক্সাইটেড। তোমাদের ভালোবাসা সাপোর্ট আমাকে এগিয়ে নিয়ে যাবে। নতুন গল্প খুব শীঘ্রই। তোমাদের জন্য আমার ভালোবাসা অবিরাম। ধন্যবাদ।